এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিপিএসসির ফুড এসআই 2022-এর যে এক্সামটি হলো 6/3/2024-এর ফার্স্ট সেশন অর্থাৎ ফার্স্ট শিফটের যে এক্সাম, তাতে যে ম্যাথের প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আমরা করব। দেখো, আমি পিএসসি ফুড এসআই এর সমস্ত শিফটের যে কোশ্চেনগুলো পেয়েছি সেটা হচ্ছে pscwb.gov.in, যেটা আমাদের ডব্লিউবিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে। এখানে গিয়ে আমরা এক্সামিনেশন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এখানে আমরা যদি লিখি ফুড, দেখো সাব ইন্সপেক্টর অফ দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ইয়ার হচ্ছে 2022। এই অপশনে ক্লিক করলেই আমাদের এই 2024 সালে যে এক্সামটি হলো তার সমস্ত কোশ্চেন কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট শিফটের কোশ্চেন, ফার্স্ট শিফটের কোশ্চেন। এটা হচ্ছে সেকেন্ড সেশন অর্থাৎ সেকেন্ড শিফটের কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে দেখো থার্ড সেশন অর্থাৎ থার্ড শিফটের কোশ্চেন। অর্থাৎ সমস্ত 6টা শিফটের কোশ্চেনই কিন্তু পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে সেখান থেকে কোশ্চেনগুলো সংগ্রহ করতে পারো। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে দুটি পাইপ এ অ্যান্ড বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এ আর বি দুটো পাইপ, এ 15 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করে আর বি 20 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করে। তাহলে এদের সময়ের রেশিও অর্থাৎ টাইমের রেশিও কত? কাটাকুটি করলে 5 দিয়ে 3 5 15, 4 5 20 অর্থাৎ 3:4। তাহলে এদের দক্ষতা বা এফিসিয়েন্সির রেশিও কত হবে? না ঠিক তার উল্টোটা, না 4:3। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি মানে ট্যাঙ্কে কত জল ধরে, না 15x4 অর্থাৎ 15x4, 4×60 অথবা 20x3, যে কোনো একটা দিয়ে হতে পারে, অর্থাৎ 60 ইউনিট। এবার বলেছি, এবার একসাথে পাইপ দুটো খোলার 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়, অর্থাৎ 4 মিনিট পর্যন্ত কিন্তু এ আর বি দুটো নলই খোলা ছিল। তাহলে দুটো নল যদি খোলা থাকে তাহলে একসাথে তাদের এফিসিয়েন্সি কত? না 4 + 3 অর্থাৎ 7 ইউনিট। তাহলে এই 4 মিনিট ধরে 7 ইউনিট হিসাবে খোলা ছিল, 7 ইউনিট পার কি মিনিট। তাহলে 4 মিনিটে কত? না 4 × 7, দ্যাট ইজ 28 ইউনিট। এবার 4 মিনিট পর এ নলটি বন্ধ করা হলো, তাহলে আমাদের কতটুকু বাকি থাকলো জল ভর্তি হতে? এখান থেকে যদি বাদ দেওয়া হয় 32 ইউনিট। তাহলে বাকি সময়টি কে ভর্তি করবেন? না বি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? না বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এই 30 ইউনিট ভর্তি করতে বি এর কত সময় লাগছে? না 32/3 মিনিট। 32/3 মানে 3 10 30, 10 × 2 = 3 মিনিট। 10 × 2 = 3 মানে 10 মিনিট। আর 2 এর 3 কে যদি 60 দিয়ে গুণ করে সেকেন্ডে করা হয় তাহলে 3 × 20, মানে 3 × 20 = 60। তাহলে এখানে হচ্ছে 40 সেকেন্ড। তাহলে 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে বলেছে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে অলরেডি আগে 4 মিনিট কাজ হয়েছে আর আরো 10 মিনিট 40 সেকেন্ড কাজ হচ্ছে। তাহলে 4 মিনিট প্লাস 10 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ টোটাল কত সময় লাগছে? 14 মিনিট 40 সেকেন্ড। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিলোমিটার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। তাহলে 60 মিনিট পর, 60 মিনিট মানে কত? 1 ঘন্টা পর রাজু থেকে পরমের দূরত্ব কত হবে? ধরো এই একটি বিন্দু থেকে রাজু উত্তর দিকে যে যাত্রা শুরু করলো, কতটুকু গেছে? না 20 কিলোমিটার গেছে। কতক্ষণ সময়? 1 ঘন্টা। এখানে 60 মিনিট পরে বলেছে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 20 কিলোমিটার গেছে। আর এই একই স্থান থেকে পরম দক্ষিণ দিকে যাত্রা করেছে, তাহলে দক্ষিণ দিকে কতটুকু যাবে 1 ঘন্টায়? না 30 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে 1 ঘন্টা পরে দূরত্ব, অর্থাৎ এখানে আছে কে? রাজু, এখানে কে আছে? এখন পরম। তাহলে এদের মধ্যে দূরত্ব কত? তাহলে 20 + 30 অর্থাৎ 50 কিলোমিটার। দেখো, অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 50টি সংখ্যার গড় হচ্ছে 28। যদি দুটি সংখ্যা যেমন 25 ও 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? তাহলে 50টি সংখ্যা তাদের গড় হচ্ছে 28। তাহলে গুণ করলে 5 8 40 0, হাতে 4, 5 2 10 আর 4 14, অর্থাৎ 1400। এবার এর থেকে 25 আর 35 বাদ দেওয়া হচ্ছে, তাহলে 25 আর 35 যোগ করলে হচ্ছে 60। তাহলে 1400 থেকে 60 বাদ দিলে হচ্ছে 1340। তাহলে এখন আমাদের কাছে সংখ্যা কত? দুটো সংখ্যা বাদ দিলে এখান থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে আমাদের 48টি এখন সংখ্যা থাকবে। তাহলে এই 48টি সংখ্যার গড় কত? মানে টোটাল যোগ করলে হচ্ছে 1340। তাহলে তার গড় কত? না 1340 ডিভাইডেড বাই 48। 4 দিয়ে কাটলে 3 4 12, আবার 3 4 12, 3 4 5 20, আর এটা 12। আর দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে 335/12। 12 দুগুণে 24, 9 5, 8 12 96, তাহলে 7 দিয়ে যাবে, 7 12 84, 1 1
27.0 9 12 108। আমরা আর ভাগ করবো না, দেখো 27.9 আমাদের একটা অপশনে আছে, অর্থাৎ এটি আমাদের কিন্তু সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটি আমরা কিন্তু আরেকটি পদ্ধতিতে করতে পারি। দেখো কি পদ্ধতি, আমাদের বলা হয়েছে 50টি সংখ্যা যার গড় হচ্ছে 28, তার থেকে দুটো সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 25 আর একটি সংখ্যা 35 বাদ দেওয়া হলো। আচ্ছা, তাহলে এই যে 25 সংখ্যাটি সেটি 28-এর থেকে কত ছোট? না 3 ছোট। তার মানে 25 বাদ দিলে আমার হাতে কিন্তু আরো 3 থেকে যাচ্ছে। এবার এই যে 35 সংখ্যাটি বাদ দেওয়া হলো সেটি 28-এর থেকে কত বড়? না 7 বড়। তার মানে কিন্তু আমার হাত থেকে আরো 7 বেরিয়ে যাচ্ছে সংখ্যা। তাহলে আমার হাত থেকে টোটাল কত সংখ্যা থাকছে বা বেরোচ্ছে? না +3 আমার হাতে ছিল, আর আরেকটি সংখ্যা থেকে -7 চলে যাচ্ছে। তাহলে +3 -7 অর্থাৎ -4। তাহলে বাকি সংখ্যাগুলোর গড় অর্থাৎ 48টি সংখ্যার গড়, দুটি সংখ্যা বাদ দেওয়ার পরে সেগুলোর গড় কিন্তু অলরেডি 28 আছে, আর সাথে আরো -4 বিয়োগ হয়ে যাচ্ছে। এই -4টা এই 48-এর সাথে ভাগ হিসেবে আসবে। তাহলে 48কে দিয়ে ভাগ দিলে 4 বারং 48, অর্থাৎ 28 শূন্য -1 12। এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 28, সরি এটা হচ্ছে যদি 27 লিখি, 27 + 1 -1 12 সমান কিন্তু 27 + 12 থেকে 12 এক বাদ দিলে 11/12। 11/12 কে ভাগ করে দেখো 0.0, 9 বারং 108, তাহলে থাকবে 2 0, তাহলে আবার আচ্ছা 1 দিয়ে যাবে 12 8 0, 7 বারং 84, 6 বারং 72, অর্থাৎ আমাদের অপশনটা আসছে 27.916, যেটা কিন্তু 27.92 এর সমতুল্য। তাহলে সেখান থেকেও আমরা বলতে পারি আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে। তাহলে 1400 টাকা হচ্ছে সুদ আসল হয়ে 1400 টাকা, তাহলে সুদ কত? 400 টাকা। তাহলে আমরা এই বার্ষিক কত শতাংশ সুদের রেট, তাহলে রেট ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম। তাহলে 400 সুদ ইনটু 100, আসল কত? 1000 টাকা, কত বছরে? 4 বছরে। তাহলে দেখো 1 2 3 1 2 3, তাহলে 4 দিয়ে 40 কাটলে হচ্ছে 10, অর্থাৎ 10%। অর্থাৎ দেখো আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5 3:5। এবার বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে তার অনুপাত হবে 5:7 5:7। এদের দুজনের মধ্যে ডিফারেন্স দেখো, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স 2, 5 আর 7 এর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে 2, অর্থাৎ এই অনুপাত দুটি ব্যালেন্সড আছে। তাহলে এই সংখ্যাটি কতটা বাড়ছে? 3 থেকে 5 2 ইউনিট বাড়ছে। এই 2 ইউনিট মানে কত? 10। তাহলে 1 ইউনিট মানে কত? 5। তাহলে সংখ্যাগুলি কত? তাহলে 5 3 5 এ 3 into 5, একটা সংখ্যা হচ্ছে 15 আর একটা হচ্ছে 5 into 5 দ্যাট ইজ 25। তাহলে দেখো আমাদের অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ব্যবসায় এ বি এবং সি যথাক্রমে 26,000 টাকা 34,000 টাকা 10,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে 3,500 টাকা লাভ করে, তাহলে বি এর লভ্যাংশ লাভের অংশ কত? তাহলে এ বি আর সি, এ খরচা করেছে 26,000 টাকা, বি 34,000 আর সি 10,000। তাহলে এদের আয়ের অনুপাত কত? শূন্যগুলো সব যদি কেটে দিই তাহলে 26 34 10, সেগুলো যদি কাটা হয় তার মানে হবে 26 13 দুগুণে 26 17 দুগুণে 34 আর 5 দুগুণে 10, অর্থাৎ 13:17:5। তাহলে এই অনুপাতেই কিন্তু তাহলে আয়ের অনুপাতেই লাভটাও সেটাও ভাগ হবে। তাহলে বি কত? বি 17। তাহলে বি এর লাভের অংশ কত? 3500 ইন্টু 17 বাই দেখো 13 17 30 আর 5 35, তাহলে 35 দিয়ে কাটলে এখানে 100, অর্থাৎ 1700, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলোতেই লসাগু ক্ষেত্রে আমরা কি করব? যখন লসাগু নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমাদের লবের লসাগু এবং হরের গসাগু আমরা কিন্তু নির্ণয় করব। দেখো 5 8 আর 11, এই কোনো সংখ্যাটা কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কি বলবো? 5 8 40 ইন্টু 11, তার মানে হচ্ছে 440। তাহলে 5 8 আর 11 এদের এলসিএম অর্থাৎ লসাগু হচ্ছে 440। আর 2 9 আর 14 এদের এইচসিএফ অর্থাৎ গসাগু কত? এই 2 9 14 কি কোনো সংখ্যা একসাথে কোনো সংখ্যা ভাগ করা যাচ্ছে? 2 আর 14 যায়, 2 দিয়ে 14 কে ভাগ করা যায় কিন্তু 9 কে ভাগ করা যায় না, অর্থাৎ 1 দিয়ে কেবল যাচ্ছে। তাহলে এদের এইচসিএফ হচ্ছে 1। তাহলে এই এর সংখ্যাগুলির লসাগু এলসিএম কত হচ্ছে? এদের এলসিএম মানে হচ্ছে এই এলসিএম অফ 5 8 11 বাই এইচসিএফ অফ 2 9 14। তাহলে এটা এলসিএম কত? 440, এইচসিএফ কত? 1, অর্থাৎ আমাদের কারেক্ট উত্তর হচ্ছে 440, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে,
বিক্রির মূল্য লাভ করে, তাহলে তার লাভের শতাংশ কত? তাহলে তার কাছে 100টা পেন্সিল ছিল, সে লাভ করলো কি 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। 20টি পেন্সিলের যে বিক্রয় মূল্য তার সমান কিন্তু সে লাভ করলো। তাহলে তার লাভের শতাংশ কত? তাহলে 20টা পেন্সিলের যে বিক্রয় মূল্য সেইটা কিন্তু তার কাছে কি থেকে গেল, তার মানে সে অ্যাকচুয়ালি 80টা পেন্সিল বিক্রি করে 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের যে বিক্রয় করলে যে লাভ সেটা তার লাভ হলো, অর্থাৎ তার লাভ হচ্ছে 20/100 - 20 অর্থাৎ 80, অর্থাৎ 80টা পেন্সিল হচ্ছে এখন ক্রয় মূল্য, 80টা পেন্সিল ক্রয় মূল্য, সেইটা এখন বিক্রি করা হয়েছে অ্যাকচুয়ালি 100 টাকায়, এবং তার ফলে কি হয়েছে, তার 20টা পেন্সিলের যে বিক্রয় মূল্য সেই পরিমাণ তার কিন্তু লাভ হচ্ছে। তাহলে লাভের শতকরা হার কত? তাহলে এখান দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে হচ্ছে 25, অর্থাৎ 25%। অতএব দেখো আমাদের অপশন এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ফেরার সময় একই দূরত্ব 3.34 ঘন্টা অতিক্রম করে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউনস্ট্রিমে সে কিন্তু 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে 2.5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হচ্ছে 30 বাই, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো 5/2, 2 দুগুণে 4 আর একে 5, তাহলে 5/2 ঘন্টা, তাহলে 5/2 ঘন্টাকে ভাগ করলে ডাইরেক্ট 5টা নিচে 2টা উপরে বসবে, তাহলে কাটলে 6, অর্থাৎ 6 দুগুণে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ডাউনস্ট্রিমের গতিবেগ। আপস্ট্রিমের গতিবেগ অর্থাৎ স্রোতের প্রতিকূলে কত একই দূরত্ব অতিক্রম করেছে 3.34 ঘন্টায়, 3×4 12 আর 3 15/4 ঘন্টায়, তাহলে 30 কিলোমিটার 15/4 উল্টে গেলে 15টা নিচে আর 4টা উপরে কাটলে হচ্ছে 2, অর্থাৎ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিম মানে আমরা কি জানি, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ যদি x হয় তাহলে স্রোতের গতিবেগ কত y, তাই তো, সেটা হচ্ছে 12, আর x - y অর্থাৎ স্রোতের গতিবেগ থেকে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ দিলে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম, সেটা হচ্ছে 8, তাহলে 2x, এটা y কাটবে, 2x = 20, x = 10, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকার গতিবেগ। অথবা আমরা এটা ডাইরেক্টও করতে পারি, যখন আমাদের নৌকার গতিবেগ বলেছে তখন দুটোকে কি করব, যোগ করে দেব, যখন নৌকার গতিবেগ বলেছে তখন 12 + 8 / 2 অর্থাৎ 20/2 অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের নৌকার গতিবেগ। আর যদি স্রোতের গতিবেগ বলতো তখন করতাম 12 - 8/2 অর্থাৎ 4/2 অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, আর এইটি হচ্ছে আমাদের উত্তর নৌকার গতিবেগ। অর্থাৎ এখানে দেখো 8 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার কোনোটাই অপশনে নেই, তাহলে উপরে কোনোটি নয়, এই অপশনটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি এবং সি এদের আয়ের অনুপাত হচ্ছে 7:9:12, তাহলে এ বি সি এদের ইনকাম এর রেশিও হচ্ছে 7:9:12, আর এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় তার অনুপাত হচ্ছে 8:9:15। এবার বলেছে যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে 1/4 অংশ অর্থাৎ 4টা যদি তার ইনকাম হয়, 1 তাহলে কত সেভিংস, তাহলে এক্সপেন্ডিচার কত 4 - 1 অর্থাৎ 3, তাহলে এই যে রেশিওটা আছে সেটার সাথে আমরা যদি 3 গুণ করি আর এটার সাথে 4 গুণ করব, কারণ আমাদের ইনকামটা কত 1/4, 1/4 এই 4টা হচ্ছে আমার ইনকাম আর এই 1টা হচ্ছে সেভিংস, তাহলে আমাদের এক্সপেন্ডিচার কত 4 - 1 অর্থাৎ 3। এবার দেখো আমাদের ইনকামের রেশিওর এখানে 7টা কিন্তু 7 আছে আর এখানে 8 আছে, অর্থাৎ ইনকামের যে রেশিওটা সেখানে 7টা তো ছোট 8টা তো বড়, অর্থাৎ তাহলে এই যে রেশিও দুটো সেটাকে যদি আমার ব্যালেন্স করতে হয় তাহলে আমরা কি করব, উপরের সংখ্যাটি উপরের যে রেশিওটা সেটাতে 8 মাল্টিপল করব আর নিচের যে রেশিওটা সেটাতে আমরা 7 মাল্টিপল করব, তাহলে আমরা উপরে মাল্টিপল করব 8, নিচে মাল্টিপল করব হচ্ছে 7। এবার দেখো তাহলে 4 × 8 = 32 × 7, আর এটা থেকে বিয়োগ যাচ্ছে কি না 21 × 8, দেখো এখানে কিন্তু আমরা এটা থেকে 7 8 56 পাচ্ছি, মানে এই 32টাকে যদি ভাঙি তাহলে কি হয় 4 × 8 × 7 মাইনাস এখানে পাবো হচ্ছে 3 × 7 × 8, তাহলে 7 8 56 কমন যাচ্ছে, তাহলে 8 × 7 কমন নিলে 4 - 3 অর্থাৎ 8 × 7 × 1 অর্থাৎ 56, তাহলে প্রথম যে রেশিওটি হবে সেটি হবে মানে প্রথম যে সংখ্যাটি হবে সেটা হবে 56, তাহলে 56 দেখো 56 কিন্তু একমাত্র অপশন এ তেই আছে প্রথমে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের অপশন এটি হবে কিন্তু সঠিক উত্তর। আর পরবর্তী গুলো যদি করে দেখি তাহলে এখানে দেখো এখানে কমন পাচ্ছি 9:4:8, তার থেকে বিয়োগ যাচ্ছে 9:3:7, তাহলে 9 যদি কমন নিয়ে নিই তাহলে 4 8 32 - 21 × 9, তাহলে 9 ইন্টু বিয়োগ করলে 11 অর্থাৎ 99, তাহলে 56:99, আর এটা যাচ্ছে 12 × 4 × 8 মাইনাস 15 × 3 × 7, তাহলে এখানে দেখো 3 4 12, 3 এখানেও আছে এখানেও 3 আছে, তাহলে 3 যদি কমন নিয়ে নিই 3 4
3 যদি কমন নিয়ে নিই, 4 4 16, 16 মাইনাস 16 ইন্টু 8, আর এখানে 3 ইন্টু 15 ইন্টু 7, তাহলে 3 নিয়ে 16 8 16, 4 6টা 48, 4 12 মাইনাস 5 7 105, বিয়োগ করলে হচ্ছে 3 ইন্টু 28 থেকে 105 বাদ দিলে হচ্ছে 23, তাহলে 69, তাহলে এটা হবে আমার 69। দেখো অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত 7:5:13, অর্থাৎ এ বি সি ধরো 3টে পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত হচ্ছে 7:5:13, এবং এই পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত, তাহলে প্রথম পাত্রতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 2:3, দ্বিতীয় পাত্রতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 47:53, তৃতীয় পাত্রটিতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 9:11। তাহলে প্রথম পাত্রে মিল্কের অর্থাৎ দুধের পরিমাণ কত? 2/3, 2/3 মানে কত পার্সেন্ট? সরি 2/3 না, 2 আর 3 5, টোটাল হচ্ছে 5, 5-এর মধ্যে 2, তাহলে 1-এর 5 মানে হচ্ছে 20, তার মানে 2 হচ্ছে 40%, তাহলে দুধের পরিমাণ কিন্তু এখানে হচ্ছে 40%। দ্বিতীয় পাত্রটিতে দুধের পরিমাণ হচ্ছে 47/47 + 53 অর্থাৎ 100, দ্যাট ইজ 47%। আর তৃতীয় পাত্রটিতে 9/20 অর্থাৎ 1/20 মানে 5, তাহলে 5 × 45% হচ্ছে কিন্তু দুধের পরিমাণ। তাহলে আমরা দেখো প্রথম পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 40%, তাহলে 7 × 40 হচ্ছে 280, 47 × 5 35, 23, আর আছে 13 × 45, 13 × 45 মানে 450, 3 5 15, 12 13, 5 8 5, 5 8 5, যোগ করলে হচ্ছে 0, 8 8 16 19 20 11, 11 ডিভাইডেড বাই 7 আর 5 12 প্লাস 13 অর্থাৎ 25, ভাগ করলে হচ্ছে 44। তাহলে মিল্ক আর ওয়াটারের যে রেশিও হবে তাতে মিল্কের পরিমাণ কত? 44%, তাহলে পরবর্তী আর ওয়াটারের পরিমাণ তাহলে কত থাকবে? 56%, তাহলে এদের রেশিও কত? 44:56, কাটাকুটি করলে 4 দিয়ে 4 11 44 আর 4 14 56, তাহলে মিশ্রিত যে দুধ ও জলের পরিমাণ হবে সেটির অনুপাত হচ্ছে 11:14। এখানে 44% হচ্ছে কিন্তু দুধ আছে মিশ্রণে, তাহলে বাকিটা 100 ভাগের মধ্যে বাকিটা কত থাকবে? ওয়াটার, তাহলে সেই বাকিটাই হচ্ছে 56, সেই জন্য আমি এখানে লিখলাম কিন্তু 56, তাহলে কাটাকুটি করলে হচ্ছে 11:14। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a/b = 7/9 আর b/c = 3/5, তাহলে 7/9 আর b/c হচ্ছে 3/5, তাহলে দুই দিকে আমাদের a/b/c যদি বের করতে হয় তাহলে আমাদের বিটার মানটা সমান করতে হবে। এখানে a/b এটা, আর এখানে b/c, তাহলে b এর সাথে এখানে দেখো 9 আছে, এখানে কত গুণ করলে 9 হবে? না 3, এখানে কিছু গুণ করার কি দরকার আছে? না কোনো কিছু গুণ করার দরকার নেই, কারণ তাহলে সমান হবে, তাহলে এখানে হবে 9 15, তাহলে a b c এর অনুপাত কত? 7:9:15, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a/b = 3:5, তাহলে a/b 3:5 আর b/c বা b/c = 7:8, তাহলে অনুপাতটা যদি আমরা সমান করি a/b/c, তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে আমাদের 7 দিয়ে মাল্টিপল করতে হবে আর এখানে 5 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে আমরা পাবো 21 35, আর এটা তো পাবো 35 40, তাহলে a/b/c কত? 21 × 35:40। এবার 2a বলেছে, তাহলে 2a মানে 42, আর 3a তার মানে 105 40 7 4 7 28 280, তাহলে 42:105:280, অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল, 6 বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে, তাহলে স্নেহালের বয়স বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে 6 বছর আগে সুশীলের বয়স কত ছিল? স্নেহালের বয়সের 3 গুণ, তাহলে সুশীল স্নেহাল, তাহলে এবং বলেছে 6 বছর পর অর্থাৎ বর্তমান সময় থেকে 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ হবে, স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে, অর্থাৎ স্নেহালের বয়স যদি 3 হয় তাহলে এই সুশীলের বয়স কত হবে? 5, তাহলে এটা যদি x দিয়ে ডিনোট করি 5x 3x, তাহলে এদের বা যদি রেশিও হিসাবে করি x x কেটে দিয়ে 5:3, এবং বলেছে 6 বছর আগে অর্থাৎ বর্তমান বয়সের থেকে 6 বছর আগে তাদের স্নেহালের বয়সের সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ, অর্থাৎ সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ, অর্থাৎ স্নেহালের বয়স যদি 1 হয় তাহলে সুশীলের বয়স ছিল কিন্তু 3, তাহলে তাদের বয়সের অনুপাত ছিল 3:1, সেটা 6 বছর আগে, বর্তমান সময় থেকে 6 বছর আগে। তাহলে এদের দুজনের মধ্যে দেখো গ্যাপটা হচ্ছে 5 আর 3 এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, আর 3 আর 1 এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, তাহলে এটা কিন্তু বর্তমান সময়ের থেকে 6 বছর পর, আর এটা বর্তমান সময় থেকে 6 বছর আগে, তাহলে এই 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট, তাহলে এই 2 ইউনিট মানে কিন্তু 6 + 6, অর্থাৎ বর্তমান বয়স থেকে 6 বছর
পরে এটা হচ্ছে রেশিও হবে, আর 6 বছর আগে ছিল রেশিও এটা, তাহলে 6 + 6 অর্থাৎ 12, তাহলে 2 ইউনিট সমান হচ্ছে কিন্তু 12 বছর। তাহলে 1 ইউনিট সমান কত না 6 ইয়ার। তাহলে স্নেহালের বর্তমান বয়স কত, যে কোনো একটাতে আমরা বসাতে পারি। তাহলে স্নেহাল, তাহলে এই সুশীল আর স্নেহালে দেখো 5 6 30 আর 3 6 18, 18 কখন না 6 বছর পর হবে, তাহলে এর থেকে যদি স্নেহালের বয়স বাদ দিই তাহলে 18 থেকে 6 বাদ দিলে 12 বছর, অর্থাৎ স্নেহালের বর্তমান বয়স হচ্ছে কিন্তু 12 বছর, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 20,480 টাকার উপরে 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে প্রথমে দেখো 6.14% মানে কত না 25/4%, এটা মানে কিন্তু হচ্ছে 1:1/16, এটা যদি অনুপাতে করা হয় তাহলে বা ফ্র্যাকশনে করা হয় সেটা হবে কিন্তু 1/16। তাহলে 16 টাকার উপরে 1 বছরের সুদ হবে 1 টাকা, অর্থাৎ সুদে আসলে কিন্তু টাকাটা হবে কত না 17 টাকা। তাহলে 1 বছর পরে 16 টাকাটা কত হবে 17 টাকা। তাহলে প্রথমে আমরা 2 বছরের জন্য যদি বের করি তাহলে 20,480 টাকার 2 বছরের সুদ আসল কত হচ্ছে, সুদ আসল হবে হচ্ছে কিন্তু 17 × 17/16 × 16 টাকা। ঠিক, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল তোমার সুদ আসল হবে 2 বছর পরে গিয়ে। আমাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে কি না সুদ, আমরা এখান থেকে সুদ আসল আর 2 বছরের সুদটা কত, 2 বছরের সুদের জন্য আমরা বের করব 80 × 17 স্কয়ার, 17 স্কয়ার আর 16 স্কয়ার, 16 স্কয়ার হচ্ছে 256, 17 হচ্ছে 289, 289। তাহলে এই 256 আর 289 এর মধ্যে ডিফারেন্স কত না 90, আর 60 বাদ দিলে হচ্ছে 30, 34, 33 হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে হবে 33/16 × 16, এটা হচ্ছে 2 ইয়ার্সের ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর 2 বছর পরে সুদ আসলে হবে কিন্তু এই টাকাটা। এবার বাকি এই 73 দিনের জন্য কিন্তু কি হবে, 73 দিনের উপরে 73 দিনের জন্য যে ইন্টারেস্টটা হবে সেটা কিন্তু 2 বছর পরে গিয়ে যে সুদ আসল হচ্ছে সেটার উপরেই হবে। তাহলে সেখানে আমরা যদি এটাকে যদি সিম্পল ইন্টারেস্ট হিসেবে ভাঙি তাহলে 1/16, কারণ ইন্টারেস্ট রেট মানে প্রিন্সিপাল, এটা আসল গুণিত রেট গুণিত তোমার হচ্ছে কত দিন সময়, তারপরে 73 দিন মানে 73/365, তাহলে বছরে কনভার্ট হয়ে গেল আমার। ঠিক, এবার তাহলে কাটাকুটি যদি করি দেখো এই সংখ্যাটা 4 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 1 4, 4 2 0, এইটাই দেখো এটি হচ্ছে কিন্তু 8 এর কিউব, 8 এর কিউব মানে হচ্ছে 64 × 8 অর্থাৎ 512। তাহলে দেখো 4 16 64 অর্থাৎ 8 এর স্কয়ার, এটা কিন্তু 4 16 64 অর্থাৎ 8 এর স্কয়ার। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে আমরা কিন্তু পাবো 80, 80 দিয়ে কাটলে আমরা পাবো 5 16 80, 5 দিয়ে যদি কাটি 5 7 35, 3 5 15 অর্থাৎ 73। তাহলে কাটাকুটি করে পাবো কিন্তু 17 × 17 অর্থাৎ 289। ঠিক একইভাবে যদি এখানে কাটি এখানে পাবো হচ্ছে 5120, তাহলে 4 আর 16, 4 16 64 অর্থাৎ 8 এর স্কয়ার আমরা জানি 80, তাহলে 3 8 24 অর্থাৎ 240 × 240, 4 6 2, এটা 2 বছরের ইন্টারেস্ট, 2 ইয়ার্সের ইন্টারেস্ট। আর 289 এটা হচ্ছে কিন্তু 73 দিনের ইন্টারেস্ট। যোগ করে দাও 9 8 4 12, 6 2 8 9 2 অর্থাৎ 29, এটা হচ্ছে 2 বছর 73 দিনের কিন্তু সুদ। তাহলে অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 7:x = 17.5 22.5, তাহলে x এর মান কত। তো 7/x × 17.5/22.5, এটা যদি কাটা হয় এটা হবে 7, এটা কাটলে হবে 9, তাহলে 7 7 কাটলে 1 অর্থাৎ x = কিন্তু 9, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2 = যদি x + 1/1 + 1/3 + 1/4 হয় তাহলে x এর মান কত। তাহলে এখানে কত 3 4 12 আর 1 13, তাহলে 1 + 1 এর 13/4, তার মানে 13/4 মানে কত 1 + 4/13, তাহলে এইটুকু থেকে আমরা কত পেলাম। তাহলে এটা যোগ করলে এবার এইটুকু যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 13 আর 4 17/13, তার মানে কত 2 = x + 1/17/13, তার মানে কি x + 13/17, তাহলে 2 = x + 13/17, তাহলে 2 - 13/17 = x, 17 দুগুণে 34 থেকে 13/17 = x, 34 থেকে 13 বাদ দিলে x = 1 2 17 অর্থাৎ 21/17, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার
দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটেন, তাহলে 10 দিনে লোকটি মোট কত কিলোমিটার হাঁটবেন? তার মানে কি প্রথম দিন, দ্বিতীয় দিন, প্রথম দিনে 1, দ্বিতীয় দিনে 2, তৃতীয় দিনে 3 এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু 10তম দিনে কিন্তু 10 কিলোমিটারই তিনি হাঁটবেন। তাহলে আমরা দেখছি কি এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অর্থাৎ কোন সংখ্যা প্রথম যদি সংখ্যাটি n হয়, তারপরের সংখ্যাটি হচ্ছে n+1, তারপরের সংখ্যাটি n+2 এইভাবে কিন্তু বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যে আমাদের এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা কি জানি যে এটাই প্রথম, যেহেতু এখান থেকে 1 থেকেই দিচ্ছে, তাহলে প্রথম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, তার সেই সংখ্যাগুলোর আমাদের যোগফলের ফর্মুলা কি জানি না? আমাদের যোগফলের ফর্মুলা হচ্ছে n × n+1/2। তাহলে n কত? টোটাল হচ্ছে 10 × n+1 অর্থাৎ 11/2। তাহলে কাটাকুটি করলে 5, 5 11 55। তাহলে তিনি মোট কত কিলোমিটার অতিক্রম করবেন? না 55 কিলোমিটার। দেখো অপশন সি কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 243 টু দি পাওয়ার n/5 প্লাস 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n+1 বাই সামথিং কিছু, তার 243 এই সংখ্যাটি কিন্তু হচ্ছে 3 টু দি পাওয়ার 5, মানে 3 কে যদি 5 বার গুণ করা হয় তবে কিন্তু আমরা 243 পাবো। তাহলে 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার n/5 ইন্টু 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 মানে কি না ইন্টু 3, পাওয়ার যখন গুণিত আকারে থাকে তখন পাওয়ারটা যোগ হয়, তাহলে আমরা সেটাকে আমরা এভাবে লিখতে পারি অবশ্যই। পরবর্তী দেখো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n-1, অর্থাৎ 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার কিন্তু -1। তাহলে পাওয়ার গুলো যা থাকবে সেটা কিন্তু পাওয়ারটা যোগ হলে দেখো n-1 ছিল, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। পরবর্তী ক্ষেত্রে দেখো এইভাবে যখন থাকবে তখন পাওয়ার দুটি গুণ হয়ে যায়, তাহলে 5 5 এটা কি হবে? 3 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 বাই 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার -1। তাহলে 3 টু দি পাওয়ার 2n, 3 টু দি পাওয়ার 2n কেটে গেল, এখানেও 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n কাটলো, তাহলে থাকলো পরে 3 টু দি পাওয়ার শুধু 3 বাই 3 টু দি পাওয়ার -1। 3 টু দি পাওয়ার -1 মানে কত? 3 টু দি পাওয়ার -1 মানে কিন্তু হচ্ছে 1/3। তাহলে আমরা হবে এই সংখ্যাটা এটা ভাগ 1/3, তার মানে কি 3 ইন্টু এটা উল্টে যায়, অর্থাৎ 3 ইন্টু 3 কত? 9, অর্থাৎ আমাদের অপশন এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি ওই কাজটি 15 দিনে করে। তাহলে এ আর বি কাজটি করে 12 দিনে, বি আর সি কাজটি করে 15 দিনে এবং সি প্লাস এ সেই কাজটি করে হচ্ছে 20 দিনে। তাহলে এই 12, 15 আর 20 এদের এলসিএম কত হচ্ছে? যদি এই সংখ্যাটি 5 দিয়ে দাও তাহলে হচ্ছে 12, 3, 4, 3 দিয়ে দিলে 4 আর থাকে 4, তাহলে 4 5 20 আর 3 60, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 5 12 60, এখানে 4 15 60 আর এখানে 3 20 60। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? না 5 9 3 12 বাই 2, কারণ এগুলো যোগ করলে দুবার এ দুবার বি এবং দুবার সি পাবো, তাহলে 6 ইউনিট। এবার বলেছে এ একা ওই কাজটি কত সময় নেবে? তাহলে এখানে দেখো বি প্লাস সির টোটাল এফিসিয়েন্সি কত? একসাথে 4, তাহলে এখান থেকে যদি বি প্লাস সি এদের এফিসিয়েন্সিটা বিয়োগ করা হয় অর্থাৎ 4 ইউনিটকে, তাহলে পাবো হচ্ছে 2 ইউনিট। তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিট, সেটা এর এফিসিয়েন্সি কত? 2 ইউনিট, তাহলে বাই 2, তাহলে এ কত সময় নেবে? না 30 ডেজ। তাহলে অপশন সি দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়ই 24 কিলোমিটার হাঁটে, পি এবং কিউ উভয়ই কিন্তু 24 কিলোমিটার হাঁটে। তাদের গতির যোগফল 7 কিলোমিটার পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা। তাহলে পি এর গতিবেগ কত? তাহলে পিও এই ডিস্টেন্সটি ধরো 24 কিলোমিটার, পিও যাচ্ছে 24 কিলোমিটার, কিউ যাচ্ছে 24 কিলোমিটার এবং তাদের যে গতিবেগ, তাদের গতিবেগের যোগফল, তাহলে পি এর গতিবেগ যদি ধরো এক্স আর কিউ এর গতিবেগ যদি ওয়াই ধরি, তাহলে এদের যোগফল কত? 7 কিলোমিটার পার আওয়ার এবং তাদের নেওয়ার সময়ের যোগফল অর্থাৎ 24/x বাই 24/y হচ্ছে কিন্তু 14 ঘন্টা। তাহলে 24টা কমন নিলে হচ্ছে y প্লাস এক্স বাই এক্স ওয়াই ইজ ইকাল টু 14। এই এক্স প্লাস ওয়াই মানে কত? 7 বাই এক্স ওয়াই ইজ ইকাল টু 14, তাহলে 7 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 12, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকাল টু কিন্তু 12। তাহলে এক্স আর ওয়াই এর মান দেখো, এক্স এর মান যদি আমি 3 বসাই আর ওয়াই এর মান যদি 4 বসাই তাহলে তাদের যোগফল হবে 7। আবার এক্স এর মান 3 আর ওয়াই এর মান যদি 4 বসাই তাদের গুণফল হবে 12, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে পি এর গতিবেগ, এবার যে কোনো একটা পি এর গতিবেগ তাহলে কি আমরা 3, এবার পি এর গতিবেগটা কি 3 হবে? এখানে 3 হতে পারে 4 হতে পারে, আমি যদি এটাকে 4 বসাতাম সেটা হতো,
বা এখানে যদি 4-3 করতাম সেটা হতো। তার মানে যে কোনো একটা পি এর গতিবেগ হবে, তবে প্রথমেই শর্ত দিয়েছে কি না পি এর গতিবেগ কিন্তু কিউ এর গতিবেগের থেকে বেশি। তাহলে পি এর গতিবেগ হবে কিন্তু 4, কিউ এর গতিবেগ হবে 3, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটি আমরা কিন্তু অপশন থেকেও করতে পারতাম। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 15টি সংখ্যার গড় 7, 15টি সংখ্যা যাদের গড় হচ্ছে 7, এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5, প্রথম 8টি সংখ্যা যাদের গড় হচ্ছে 6.5 এবং শেষ 8টি সংখ্যা যার গড় হচ্ছে কিন্তু 9.5, তাহলে মাঝের সংখ্যাটি কত? তাহলে মাঝের সংখ্যাটি কত? দেখো এখানেও 8.5, 8 ইন্টু 6.5, তাহলে এখানে যদি যোগ করে দিই আর 8 কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে 9 আছে 15 আর একে 16, তাহলে 16, 6 8 48, 4 12, আর এখানে হচ্ছে 105, তাহলে 128 থেকে 105 যদি বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো? 23। তাহলে মাঝের সংখ্যাটি কত? আমাদের 23, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? 6 7, 5 6, 7 8, 4 5। তো 6 7, অর্থাৎ 6 কে যদি 7 দিয়ে ডিভাইড করি 0.0, 7 8 56, 4 0, 5 7 35, অর্থাৎ 5। আচ্ছা দুঘর করে রেখে দেখি যদি হয় কিনা। আচ্ছা 5 কে 6 দিয়ে 6 8 48, 2 অর্থাৎ 20, 6 2 12, আবার 8, তার মানে এটা হচ্ছে 0.85, এটা হচ্ছে 0.82, 7/8 অর্থাৎ 0.0, 8 8 64, 6 0, 7 8 56, 4 অর্থাৎ 0.87, আর এটা ডিভাইড করলে তো 0.8 এটি পাওয়া যাবে। তাহলে দেখো সব থেকে বড় কোনটি হচ্ছে? এই 87টা হচ্ছে কিন্তু সব থেকে বড়, তাহলে এটা হচ্ছে সব থেকে বড়। তাহলে আমাদের অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। আরেকটি ভাবে করতে পারি, দেখো 6 7, 5 6, 7 8, 4 5, এদের মধ্যে ডিফারেন্সটা দেখবো কত? এদের মধ্যে ডিফারেন্স 1, এদের মধ্যে ডিফারেন্স 1, 7 8 এর মধ্যে ডিফারেন্স 1, 4 5 এর মধ্যে ডিফারেন্স 1। যদি ডিফারেন্সগুলো আলাদা কিছু থাকতো তাহলে তাদের এলসিএম করে আমরা ডিফারেন্সগুলোকে সমান করার চেষ্টা করতাম। তো এখানে যেহেতু ডিফারেন্সগুলো সমানই আছে, তাহলে আমরা দেখবো এই 1 এর সাথে 6 মানে গুণ করলে তো 6 আসে, 5 আসবে, 7 আসবে, 4 আসবে, সবথেকে বড় কে আসছে? 7, তো 7 হচ্ছে সবথেকে বড়। দেখো এখানে সবথেকে বড় 7ই আসছে, মানে ইসি অপশনটি আসছে। দ্বিতীয় হবে দেখো এই 6 এর 7, মানে 7 এর পরে ছোট হচ্ছে 6 এর 7, দেখো দ্বিতীয় কিন্তু এই সংখ্যাটি হচ্ছে। তৃতীয় কিন্তু 5 এর 6 এটিই হবে, কারণ 5 তার থেকে ছোট, অর্থাৎ এটি হবে তৃতীয়, এবং তার থেকে ছোট হবে 4, অর্থাৎ এই সংখ্যাটি হবে 4। তাহলে সব থেকে বড় অপশনটা কোনটা? অপশন সি, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? 3 বছরের 5% হারে বার্ষিক হারে, তাহলে 8,000 টাকার যদি আমরা সরল সুদ করি তাহলে 5% হারে 3 বছরে কত? 5 8 40 আর 3 4 12, তাহলে 1200 টাকা। এবং 3 বছরের যে সরল সুদ সেটা কত হবে? মানে চক্রবৃদ্ধি সুদ, তাহলে 5% মানে কত? 1/20, তাহলে 8,000 টাকার 3 বছরের মানে 20 কিউব, সেটা 1 বছরে পরে গিয়ে কত হবে? 21, তাহলে তার কিউব, তাহলে এটা মানে কত? 8,000, এটা মানে কত? 92 61, তাহলে ডিফারেন্স কত? 1261, তাহলে এটা হচ্ছে সুদ 3 বছরের, চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই, আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এসআই। তাহলে এদের ডিফারেন্স কত? 1261 মাইনাস 1200, অর্থাৎ হচ্ছে 61 টাকা। তাহলে দেখো আমাদের অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, মান নির্ণয় করতে দিয়েছে 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস 1/9 ইন্টু 10। তো আমরা এই যে সংখ্যাটি এটাকে কি এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস 1/2, এটিকে কি লিখতে পারি 1/2 মাইনাস 1/3, এটাকেও লেখা যাবে 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 করে এইভাবে কিন্তু যাবে 1/9 মাইনাস 1/10। তো দেখো এই 1 এর 2 1 এর 2 1 এর 3 1 এর 3 1 এর 4 1 এর 4 এগুলো সব কেটে যাবে। এর আগেও এটা একটা মাইনাস 1 এর 9 আসবে, সেটার সাথে কাটাকুটি হয়ে যাবে। এখানেও একটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস আসবে, সেটার সাথে কাটবে। অতএব পরে আমাদের কি থাকবে? 1 মাইনাস 1/10, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, অর্থাৎ 9/10, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে সে অতিক্রম করে, তাহলে বাসের গড় গতি কত? তাহলে দুটো দূরত্ব, একটা হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে দূরত্ব অতিক্রম করেছে, আবার আর একটা দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে, তাহলে
যদি ডিস্টেন্স সেটা আমরা ধরে নিই সাপোজ 240 কিলোমিটার, কেননা এই দুটোর গুণ করলে যদি 60 এবং 40 এ দুটো যদি এলসিএম করি, এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 1200 আসে, বা 1200 বা এরকম কিছু নিয়ারেস্ট রাখতে পারলেও আমাদের এমন একটা রাখবো যাতে দুটোই ডিভাইড করা যায়। তো 240 যদি রাখি বা 1200 রাখি সেক্ষেত্রেও হয়। 240 দেখো 40 দিয়েও যায়, 60 দিয়েও ডিভাইড যায়, তাহলে এর অর্ধেক হচ্ছে 120 কিলোমিটার, এর অর্ধেক হচ্ছে 120 কিলোমিটার। তাহলে এই 120 কিলোমিটার গেছে কত? 40 কিলোমিটার পার গতিতে, আর এটা 60 কিলোমিটার। তাহলে এখানে সময় লাগবে 3 ঘন্টা, এখানে সময় লাগবে 2 ঘন্টা। তাহলে টোটাল কত সময় লেগেছে? 5 ঘন্টা। তাহলে 240/5 কত? 5 দিয়ে 4 5 20, আর 8 48, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার গড় গতিবেগ কত? 48 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ করতে পারে এবং রাম নিজে ওই কাজটি 12 দিনে করতে পারে। রাম শ্যাম একটি কাজ 8 দিনে করে আর রাম সেই কাজটি একা 12 দিনে করে। তাহলে এদের এটা হচ্ছে টাইম রেশিও কত? 4 দিয়ে কাটলে 2:3। তাহলে এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতার রেশিও ঠিক তার উল্টোটা, 3:2। তাহলে টোটাল কাজ কত? 12 দুগুণে 24 বা 3 8 24, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বলেছে শ্যাম নিজে কাজটি করতে কত দিন সময় নেবে। তাহলে রাম আর শ্যামের এফিসিয়েন্সি কত? রাম আর শ্যামের এফিসিয়েন্সি 3, শুধু রামের এফিসিয়েন্সি 2। তাহলে এখান থেকে রামের এফিসিয়েন্সি বাদ দিলে পাবো শ্যামের এফিসিয়েন্সি অর্থাৎ 1। তাহলে 24 টোটাল কাজ বাই 1 অর্থাৎ 24 ডেজ কিন্তু সময় নেবে শ্যাম সেই কাজটি করতে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অন্যটি y ঘন্টায় একটি খালি করতে পারে, এবং একটা কন্ডিশন দিয়েছে y কিন্তু হচ্ছে x এর থেকে বড়। তাহলে x ট্যাঙ্কটা পূরণ করে আর y ট্যাঙ্কটা কিন্তু পাইপটা খালি করে, এবং y কিন্তু x এর থেকে বড়। তাহলে যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে এটা দেখো, এদের টাইমের অনুপাত x:y। তাহলে এদের এফিসিয়েন্সির অনুপাত কত হবে? ঠিক উল্টোটা, y:x। এবার ওয়াইটা তো বড়। এবার বলেছে যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হতে তাহলে এখানে দেখছি এফিসিয়েন্সি ওয়াই যেহেতু বড় তার মানে অবশ্যই পূর্ণ হবে, এবং টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বা ওয়াই ইন্টু এক্স, যেটাই হোক এক্স ওয়াই। টোটাল ক্যাপাসিটি হচ্ছে এক্স ওয়াই, সেইটা কত দিয়ে হবে? না এক্স মাইনাস ওয়াই, কেন এক্সটা দিয়ে ভর্তি হচ্ছে আর ওয়াই নলটা দিয়ে খালি হচ্ছে। তাহলে যে এফিসিয়েন্সিটা ওয়াই সেটা থেকে, মানে ভর্তি হওয়ার ক্যাপাসিটিটা যেহেতু বেশি সেটা থেকে খালি হওয়ার ক্যাপাসিটিটা বাদ গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেইটুকু পরিমাণ আমাদের কিন্তু পূর্ণ মানে ভর্তি হবে, নলটা কাজ হবে। তাহলে এখানে কি পাবো? ওয়াই মাইনাস এক্স ঘন্টা। তাহলে আমাদের দেখো ওয়াই এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, অপশন ডি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সমীর ও তনুজার বয়সের অনুপাত, সমীর আর তনুজা তাদের বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। আচ্ছা, এখানে তাদের রেশিওর যে ডিফারেন্স সেটা দেখো 8 15 7, এখানেও 11 আর 18 ডিফারেন্স হচ্ছে 7। তাহলে এই অনুপাত দুটো ব্যালেন্স আকারে আছে। তাহলে 8 থেকে 11 অর্থাৎ 3 ইউনিট, এই 3 ইউনিটের মান কত দিয়েছে? 9 ইয়ার্স। তাহলে 1 ইউনিটের মান কত? 3 ইয়ার্স। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে বয়সের পার্থক্য কত? 8 আর 15 এর মধ্যে ডিফারেন্স, তাহলে 15 মাইনাস 8 ইন্টু 3 অর্থাৎ 7 ইন্টু 3 অর্থাৎ 21 ইয়ার্স, অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ি 2 কিলোমিটার গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? তাহলে প্রতি 1 ঘন্টায়, মানে প্রথমে যদি n ঘন্টা হয় প্রথমে, তারপরে তার গতিবেগ হবে কি n+2, তৃতীয়বারে হবে n+4, ঠিক। তাহলে 12তম ঘন্টায়, মানে 12 ঘন্টায় মোট কত দূরত্ব সে অতিক্রম করবে? তাহলে 12 ঘন্টা যখন হবে তার কিন্তু কত বাড়ছে? না দেখো 2 4 অর্থাৎ 11 বার বাড়বে, অর্থাৎ 11 ইন্টু 2, অর্থাৎ তার গতিবেগ হবে n+22। তাহলে তার মোট অতিক্রান্ত, আচ্ছা এবার বলছে যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিলোমিটার, অর্থাৎ এই n এর মান দিয়েছে কিন্তু আমাদের 35 কিলোমিটার, আর তাহলে এখানে মান বের হবে 35 প্লাস 22 অর্থাৎ 57 কিলোমিটার। তাহলে এই 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু হচ্ছে আমাদের কি ফর্মুলা, না হাফ ইন্টু, মানে এ মানে প্রথম ডিস্টেন্স এবং শেষ ডিস্টেন্স ইজ ইকাল টু হাফ ইন্টু 35 প্লাস 57 অর্থাৎ হচ্ছে 5 আর 7 12, 5 আর 3 8 9, 9/2 অর্থাৎ হচ্ছে 46 ইন্টু, এটা কার সাথে ইন্টু হবে, না কতবার আমরা গিয়েছি, না 12 ঘন্টায় ইন্টু
12টা এখানে আমরা যদি মাল্টিপল করতাম সেটা হতো মানে n/2, এখানে অ্যাকচুয়ালি n/2 টোটাল ডিস্টেন্সটা। তাহলে 12 সাথে 46 যদি মাল্টিপল করি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 9, 9 আছে 15, 5 হাতে 1, 4, 5, 552, অর্থাৎ 552 কিলোমিটার, 552 কিলোমিটার। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে ফর্মুলা কি, n/2 ইন্টু a প্লাস এল। এল মানে লাস্ট ডিস্টেন্স আর ফার্স্ট ডিস্টেন্স। এখানে এনটা যদি করতাম তাহলে একবারে কাটাকুটি করলে এখানে 12 দিয়ে 6 হয়ে যেত, 6 দিয়ে গুণ করে দিলেও ডাইরেক্ট আমাদের কিন্তু অঙ্কটি হয়ে যেত। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 300 টাকার 11% হারে 5 বছরে সুদ কত? 300 টাকা 11% হারে 5 বছরের সুদ। তাহলে এটা কাটলে 300, তার মানে 3 5 15, 15 15 অর্থাৎ 165 টাকা। অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেম দেখো, বলেছে আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। 2 মিনিট 30 সেকেন্ডে, তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড মানে কত? 120, অর্থাৎ 150 সেকেন্ড। তাহলে 300 মিটার 150 সেকেন্ডে সে কিন্তু অতিক্রম করছে। তাহলে এর গতিবেগ কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে একে যদি কিলোমিটার পার ঘন্টা করা হয় তাহলে কিন্তু গুণ হবে 18/5, 18 দুগুণে 36/5, 5 7 35, সাথে 1 থাকবে মানে 0.2, অর্থাৎ 7.2 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে শহর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মাইল। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 6 মাইল। তাহলে নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব? তাহলে সর্বোচ্চ দূরত্ব কত? 5 + 6 অর্থাৎ 11 মাইল। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো হয় না, যদি সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা যোগফলটি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 4 আর 2 এ 6, 3, 5 আর 7 এ 12, এটাও 3 দিয়ে যাবে, এটাও 6, অর্থাৎ এর থাকবে ডিজিটাল সাম হিসাবে, মানে পরে থাকবে 8, অর্থাৎ 8 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটি হবে না। 3 5 আর 7 এ 12 হবে, 6 যায় 9 যায়, 8 আর 9, এখানে পড়ে থাকবে 2, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 3 3 3, এখানেও 3 3, 6 যাবে, এখানে পড়ে থাকবে 4, অর্থাৎ এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে 3 9 6, 7 আর 5 এ 12, 8 আর 4 এ 12, এখানে পড়ে থাকছে 0, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে 100 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 28, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? অর্থাৎ x স্কয়ার, একটি সংখ্যা যদি x হয় তাহলে x স্কয়ার, আর একটি সংখ্যা যদি y হয় অর্থাৎ y স্কয়ার = 100 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 28। তাহলে 2x স্কয়ার y স্কয়ার কাটলে 128, তাহলে x স্কয়ার সমান কত? 64, তাহলে x সমান কত? +-8। ঠিক একইভাবে এই y স্কয়ার সমান কত হবে? 2y স্কয়ার সমান, এটা থেকে যদি বিয়োগ দিতাম তাহলে আমরা পেতাম 2, 10 থেকে হাতের উপরে 9, 9 থেকে 72, অর্থাৎ y স্কয়ার = 36, অর্থাৎ y +-6। তাহলে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ x + y, এটা কিন্তু যদি প্লাস গুলো নিই, আমাদের এখানে যেহেতু পজিটিভ এর রেজাল্ট দিয়েছে তাহলে আমরা দুটি পজিটিভ রেজাল্ট নেব, অর্থাৎ 8 + 6 অর্থাৎ 14, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে m সংখ্যার গড় হচ্ছে n⁴ আর n সংখ্যার গড় হচ্ছে m⁴। তাহলে m সংখ্যার যোগফল কত? না, যোগফল হচ্ছে m × n⁴, প্লাস যদি n সংখ্যক সংখ্যাটা যোগ করা হয় তাহলে তাদের সাম হচ্ছে n × m⁴। এবার বলেছে m + n সংখ্যার গড় কত? তো এখান থেকে যদি আমরা m কমন নিই তাহলে পড়ে থাকে n³ + m³। তো এখান থেকে এই ফর্মুলাটা দেখো, a³ + b³ এর ফর্মুলা। তো এখান থেকে আমরা লিখতে পারি m + n × m² - mn + n²। এবার বলেছে m + n সংখ্যার গড় কত? তার মানে এটাকে যদি m + n দিয়ে ডিভাইড করি তাহলে এই m + n কেটে গিয়ে পড়ে থাকবে mn × m² - mn + n²। দেখো আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মুনিশ যদি 20 কিলোমিটার ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। তাহলে মনীষের স্বাভাবিক গতি কত? তাহলে যদি মনীষ x কিলোমিটার গতিবেগে, তার যদি স্বাভাবিক গতিবেগ হয় আর তিনি যদি x + 20 গতিবেগে হাঁটেন তাহলে তিনি কিন্তু 600 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় বাঁচাচ্ছেন। তাহলে এটা হচ্ছে দেখো 600/x, মানে স্বাভাবিক গতিবেগে গেলে এত সময় লাগতো, আর যদি এই 600 কিলোমিটার x + 20 এই গতিবেগে যান তাহলে তার কিন্তু যে সময় লাগছে সেটা 1 ঘন্টা কম, অর্থাৎ = 1। তো এটাকেই আমরা ডাইরেক্ট যদি করতে যাই তার একটা ফর্মুলা হচ্ছে যে ডিসটেন্স = speed 1 × speed 2 minus difference of speed 2 minus speed 1 into time। ডিসটেন্স কত? 600, speed 1 x, speed 2 x + 20, তাদের ডিফারেন্স কত? 20, টাইম কত? 1। তাহলে এখানে পাবো কত? 12,000 = x²
প্লাস 20x, এটা করলে x² প্লাস 20x মাইনাস 12,000 ইজিক্যাল টু কিন্তু 0। তো এখানটাকে ভাঙলে আমরা লিখতে পারি যে 120x মাইনাস 100x মাইনাস 12,000। তাহলে এখান থেকে পাবো x প্লাস 120, আর আরেকটি পাবো হচ্ছে, আচ্ছা এখানে মাইনাস, হ্যাঁ ঠিক আছে 20, তাহলে মাইনাসে মাইনাসে x মাইনাস 100 ইজিক্যাল টু 0। তাহলে x এর মান পাবো মাইনাস 120 আর 100। তাহলে গতিবেগ তো মাইনাসে হবে না, অর্থাৎ পজিটিভে হবে, অর্থাৎ 100। তাহলে মনীষের স্বাভাবিক গতিবেগ কত? 100, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা আমরা যদি অপশন থেকেও করতাম তাহলেও আমরা কিন্তু করতে পারতাম। দেখো 600 কিলোমিটার যদি স্বাভাবিক গতিবেগে 100 করে যায়, আর যদি 20 কিলোমিটার গতিবেগ বেশি অর্থাৎ 100 প্লাস 20, তাহলে এখানে সময় লাগছে কত? 6 ঘন্টা, আর এখানে 5 12 60 অর্থাৎ 5 ঘন্টা, অর্থাৎ তার সময় লাগছে কিন্তু 1 ঘন্টা কম। তাহলে আমাদের এই যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করছে, অর্থাৎ সেটা থেকেও আমরা বলতে পারতাম যে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে বর্গক্ষেত্রের বাহু, সাপোজ ধরো যদি বাহুটা 10 ইউনিট হয়, বর্গক্ষেত্রের বাহুটা যদি 10 ইউনিট হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা যখন বৃদ্ধি করা হলো তাহলে 30%, তাহলে 10 এর 30% মানে কত? 13 ইউনিট। তাহলে এর ক্ষেত্রফল কত? 10 ইন্টু 10 দ্যাট ইজ 100, আর এটার ক্ষেত্রফল 13 ইন্টু 13 অর্থাৎ 160। তাহলে কতটুকু বাড়লো? 100তে 69, দ্যাট ইজ মিন 69% বাড়বে, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2490, যদি একটি সংখ্যার 6.5 অন্যটির 8.5 এর সমান হয়, তাহলে একটা সংখ্যা ধরো x যদি হয়, তাহলে x এর 6.5% ইজিক্যাল টু কিন্তু y এর 8.5% এর সমান হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে x আর y এর রেশিও কত আসবে? না 8.5 বাই 6.5, কাটাকুটি করলে এটা 10 মিনিটে উঠে গিয়ে 5 17 85 আর 5 13 65, অর্থাৎ x ইস টু y কিন্তু আসছে 17 ইস টু 13। তাহলে x প্লাস y অর্থাৎ 17 প্লাস 13 অর্থাৎ 30 ইউনিট সমান কিন্তু আসছে 2490। তাহলে 1 ইউনিট সমান কত? 2490 বাই 30, 0 0 কাটলে 8 3 83। তাহলে বড় সংখ্যাটা কত? 17। তাহলে 83 ইন্টু 17, একে যদি গুণ করা হয় তাহলে 83 কে যদি একে এইভাবে গুণ করতে পারি, 83 ইন্টু 20 মাইনাস 3, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, মাইনাস 3 3কে 9, ওই 3 দিয়ে গুণ করলে এইটা আসছে 249। তাহলে 0 থেকে 9 বাদ দিলে 1 আসবে, তাহলে আমরা এখান থেকেই বলতে পারি অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাও বিয়োগ করলে দেখি 9, 6 থেকে 5, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 2 বাদ দিলে 4, 1, 1411, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল এত, সংখ্যাটির মধ্যে বড় সংখ্যাটি কত? তাহলে 3:4 অর্থাৎ এর যোগ যদি করি তাহলে 7 ইউনিট সমান কত? 420, তাহলে 1 ইউনিট সমান 60, 6 7 42, তাহলে বড় সংখ্যা কত? 4, তাহলে এটার সাথে 4 গুণ করলে 240, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ কিন্তু যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে মোট দূরত্ব কত? তাহলে যদি ডিস্টেন্সটা 3 ইউনিট হয় বা 3x হয়, তাহলে 2x যাচ্ছে 4 কিলোমিটার ঘন্টা বেগে, 2x যাচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা এই বেগে, সরি এটা ভাগ হবে, তাহলে 2x বাই 4, আর বাকি যেটা যাচ্ছে সেটা হচ্ছে 5 কিলোমিটার, তাহলে x এইটা যাচ্ছে 5 কিলোমিটার বেগে, আর 1 ঘন্টা, তাতে 1 ঘন্টা 24 মিনিট সময় লাগছে। তাহলে এটাকে যদি ঘন্টা করি 1 প্লাস 24 বাই 60, 12 দিয়ে গেলে 12 দুগুণে 24, 5 12 60, অর্থাৎ 5 আর 2 7, 7 এর 5, তাহলে 7 বাই 5। এটাকে ক্যালকুলেশন করলে 4 5 20, 5 দিয়ে 10, আর এটা 4x ইজিক্যাল টু 7, তাহলে এটা আসছে 14x বাই 20 ইজিক্যাল টু 7 বাই 5, 5 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ x ইজিক্যাল টু কিন্তু 2। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব 3x, তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 6 কিলোমিটার কিন্তু মোট দূরত্ব, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতির অনুপাত হচ্ছে 3:5:2, বাইক, ভ্যান, লরি এদের গতির অনুপাত হচ্ছে 3:5:2। এবার বলেছে ভ্যানের গতি লরির গতির 250%। তাহলে ভ্যানের গতি আর লরির গতির অনুপাত, তাহলে লরি যদি 100 হয়, ভ্যানের গতিবেগ 250, 50 দিয়ে কাটলে 5:2, অতএব এই অনুপাতটাই কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এটাই কথাটি আমাদের কনফিউজ করার জন্য কিন্তু বলছে। যাই হোক, এবং বলেছে যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে, তাহলে কে অতিক্রম করে? না লরি। লরি 12 ঘন্টায় কিন্তু 360 কিলোমিটার অতিক্রম করছে, তাহলে 360 বাই 12 অর্থাৎ গতিবেগ কত? 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই 2 মানে হচ্ছে কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার।
তাহলে 2 ইউনিট সমান যদি 30 হয় তাহলে 1 ইউনিট সমান 15, তাহলে 5 ইউনিট সমান 75, 5 15 75 কিলোমিটার, তাহলে এটা আসছে। আর 3 15 45 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত? বাইক আর ভ্যান, তার মানে 45 আর 75 বাই 2, মানে 120 বাই 2 অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। একই জিনিস যদি দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ করবে? তাহলে একটা জিনিস যদি 100 টাকা দাম হয়, তিনি বিক্রি করেছেন 10% লাভে, অর্থাৎ সেই জিনিসটার দাম কত? 100 টাকা, কস্ট প্রাইস, সেল প্রাইস। এবার বলেছে একই জিনিস যদি দ্বিগুণ দামে বিক্রি করে, তাহলে এটি যদি দ্বিগুণ দামে বিক্রি করেন, দ্বিগুণ দাম বলতে এইটার সাথে 2 গুণ, যা দামে বিক্রি করেছেন তার দ্বিগুণ, অর্থাৎ 220, তাহলে কত বেশি হচ্ছে? 120, তাহলে 120% কি হবে? লাভ হবে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 6টি পর্যবেক্ষণের গড় বা 6টি সংখ্যার গড় হচ্ছে 45.5। 6টি সংখ্যার গড় 45.5, 6টি সংখ্যার গড় 45.5। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, মানে এই 6টি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা যোগ করা হলো, যোগ করার ফলে নতুন গড় হচ্ছে 47, তাহলে আরেকটি সংখ্যা যোগ করা হলো, ফলে 7টা সংখ্যা হলো, তাদের গড় হচ্ছে 47, তাহলে নতুন যে সংখ্যাটি যোগ করা হলো সেটি কত? তাহলে আগে কত ছিল? 45.5, তার মানে যে গড়টা হচ্ছে সেটা কত বেশি? মানে সেটা হচ্ছে 1.5 বেশি, 1.5। তার মানে যে লাস্ট সংখ্যাটা অ্যাড করা হচ্ছে সেটা অলরেডি 45.5, এটা তো আছেই, তার সাথে আরো 1.5 বেশি। 1.5 বেশি মানে কততে 1.5 বেশি? না আরো 7তে 1.5 বেশি, মানে প্রত্যেকে 1.5 করে বাড়ছে। মানে 45.5 তো মানে 6টা সংখ্যা আছে, ধর 1 2 3 4 5 6, এরা প্রত্যেকেই 45.5 করে আছে, প্রত্যেকেই তাই আছে, তাহলে সপ্তম সংখ্যাটা তো 45.5 এটি করেই থাকবে। তার সাথে আর এখানে 1.5 করে বাড়ছে, প্রত্যেকের 1.5, এরও 1.5 বাড়বে, তাহলে কবার 1.5 বাড়ছে? 7 বার, তাহলে এখানে হচ্ছে 10.5, তাহলে টোটাল কত হলো? 0 6 56, তাহলে যে সংখ্যাটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে 56, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? প্রথমে দেখো 7 আর 2 9, 9 এর মধ্যে ডিফারেন্স কত? 9 আর 7 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। 14 আর 11 এর মধ্যে ডিফারেন্স 3, 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স 1, 10 আর 13 এর মধ্যে ডিফারেন্স 3। তাহলে এই ডিফারেন্স গুলো আমাকে সমান করতে হবে। সমান করতে গেলে এটার সাথে কত গুণ করতে হচ্ছে? তাই এদের এলসিএম করব প্রথমে। তাহলে 2 3 1 3, এদের যদি এলসিএম করা হয় তাহলে সেটা কত হবে? 6। তাহলে 6 করতে গেলে এখানে 3 দিয়ে মাল্টিপল করতে হচ্ছে, 3 দিয়ে, এর সাথে 2 দিয়ে, এর সাথে 6 দিয়ে, এর সাথে 2 দিয়ে। তাহলে এই যে মাল্টিপল করতে হচ্ছে যেগুলো দিয়ে সমান করার জন্য, সেটার সাথে আমরা লবটাকে গুণ করব, অর্থাৎ 7 ইন্টু 3, 3 7 21, 2 11 ইন্টু 2 অর্থাৎ হচ্ছে 22, এখানে 3 ইন্টু 6 অর্থাৎ 18, এখানে হচ্ছে 10 ইন্টু 2 অর্থাৎ 20। তাহলে দেখো সব থেকে বড় যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা যদি আমরা অন্যভাবে করতাম, দেখো 7/9 মানে আমরা জানি কি 0.7 এর ডট, 7 এর ডট মানে 7 7 এরকম করে চলছে। 11 কে যদি 14 দিয়ে ভাগ করা হয় 0.0, 7 দিয়ে 98, তাহলে থাকে 12, 0 8 দিয়ে গেলে 112, 8 অর্থাৎ 78, অর্থাৎ এটার মানে হচ্ছে 0.78। 3/4, 3/4 মানে হচ্ছে 0.75। আর 13 দিয়ে 10 কে যদি ডিভাইড করি, 7 13 91, 0 6 13 78, তাহলে দেখো 7 6 7 8, এটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে তারপরে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। ঠিক একইভাবে দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ হয়েছে আমাদের রেজাল্ট অনুসারে। তাহলে সেটা থেকে আমরা বলতে পারি আমাদের অপশন বি কিন্তু সঠিক উত্তর। তো আমরা যেভাবে খুশি সেই নিয়মেই আমরা কিন্তু করতে পারবো। অথবা অনেকে কি করে না, হরগুলোকে এলসিএম করে তার সাথে যেটি হবে সেই সংখ্যাটি সেটা লবের সাথে গুণ করে করে অনেকে করে, সেক্ষেত্রেও সেই পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:3? তাহলে দুটো পাত্র দুধ আর জল, দুধ আর জল, তাহলে প্রথম পাত্রেতে আছে 3:2, আর দ্বিতীয়তে আছে 6:5, এবং যে মিশ্রণ মিক্সচার সেখানে মিশ্রণ করার ফলে যে কোন অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:3। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, হয় মিল্ক না হলে ওয়াটার। তো প্রথম মিশ্রণে মিল্কের পরিমাণ কত? না 3/5,
আর দ্বিতীয় মিশ্রণে হচ্ছে 6/11 এবং মিক্সচারে কত না 4/7। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ দিই, দেখো 6 7 42 44, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে এখান থেকে যদি হয় 77, 6 7 42, সরি এটা থেকে এটাকে বিয়োগ দিচ্ছি, তাহলে 44 6 7 42, অর্থাৎ 44 মাইনাস 42। আর এখানে এটা থেকে এটা, তার মানে হচ্ছে 5 7 35, 21 মাইনাস 20। তাহলে এখানে পাবো 2/77 ইস টু 1:35। তাহলে এটাকে যদি সমাধান করা হয় ইন্টু 35, 7 দিয়ে কাটলে 11, 7 দিয়ে কাটলে 5, অর্থাৎ 10/11, দ্যাট মিনস 10:11, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। তাহলে ধরো এখানে মুম্বাই আর এখানে হচ্ছে ব্যাঙ্গালোর। আকাশ 6টার সময় বেরোলো মুম্বাই থেকে এবং ব্যাঙ্গালোরে পৌঁছালো সকাল 10টা AM এবং বলেছে প্রকাশ সকাল 8টায়, প্রকাশ 8 AM ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে মুম্বাইয়ে 11:30 AM এই সময়ে পৌঁছালো। তাহলে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তাহলে আকাশের এখানে কত সময় লাগছে? দেখো 4 ঘন্টা, আর এখানে প্রকাশের সময় লাগছে হচ্ছে 3.5 আওয়ার্স। তাহলে আকাশ আর প্রকাশ এদের সময়ের রেশিও কত? 4:3.5। তাহলে এদের স্পিডের রেশিও কত? ঠিক উল্টোটা, 3.5:4। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 4 × 3.5, 4 × 3.5, 3 4 12 আর 2 14 ইউনিট। এবার বলেছে দেখো প্রকাশ তো 8টার সময় বেরিয়েছে, তাহলে অলরেডি কিন্তু আকাশ এই মুম্বাই থেকে অনেকটা দূরত্ব চলে এসেছে 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় সে কত আসছে? তাহলে ইন্টু 2, তাহলে 2 করলে 7, তাহলে সে কতটা আসছে? 7 ইউনিট। তাহলে বাকি থাকছে কত? 7 ইউনিট। তাহলে এই 7 ইউনিটটা কি না 8 AM এ আকাশ আর প্রকাশের মধ্যে, তাহলে এইখানে এখন আকাশ, তাহলে আকাশ আর প্রকাশের মধ্যে ডিস্টেন্স এখন কত? 7 ইউনিট। এবার তাদের রিলেটিভ স্পিড কত? তারা যেহেতু একই দিকে অভিমুখে আছে, তাহলে তাদের স্পিডের যোগফল অর্থাৎ 7/7.5 আওয়ার্স এ কিন্তু তারা একে অপরে মিলিত হবে। তো এটা ভাগ করলে হচ্ছে 70/75, কাটলে হচ্ছে 14/15 আওয়ার্স। এটাকে যদি মিনিটে করা হয় তাহলে 14/15 ইন্টু 60, 4 15 60, 4 14 56, অর্থাৎ 56 মিনিট। তাহলে তারা একে অপরকে অতিক্রম করবে কখন? না 8 AM প্লাস 56 মিনিট, অর্থাৎ 8:56 AM এই সময় তারা একে অপরকে কিন্তু অতিক্রম করবে, অর্থাৎ অপশন সি দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে 45 কিলোমিটার পার আওয়ার, একে যদি মিটার পার সেকেন্ডে করা হয় তাহলে 45 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। 3 দিয়ে কাটলে 3 × 45, 3 6 18, 3 দিয়ে আরো যাবে 5 2, অর্থাৎ 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে 30 সেকেন্ডে কত অতিক্রম করবে? না 30 × 25/2, কাটলে হচ্ছে 15, 25 হচ্ছে 25 10 250 আর 5 25 125, অর্থাৎ 375 মিটার কিন্তু সে অতিক্রম করেছে। ট্রেনের দৈর্ঘ্য কত? 130। তাহলে সেতুটার দৈর্ঘ্য কত? বিয়োগ করলে 5 4 2, 245 মিটার, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান। তাহলে এ এর 5% আয় সমান কিন্তু বি এর 15% আয়ের সমান। তাহলে এ আর বি এদের আয়ের অনুপাত কত? মানে 15/5, অর্থাৎ 3:1 বা 3/1। এবার আর একটা কন্ডিশন দিয়েছে, বলেছে বি ও সি, তাহলে বি এর 10% আয় সমান কিন্তু সি এর 20% আয়। তাহলে বি ও সি এর আয়ের অনুপাত কত? 20/10, 2/1, 2:1। তাহলে এ ইস টু বি ইস টু সি এর অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো 2 দিয়ে গুণ করি যদি, তাহলে 3 2 6, 2 1। যদি সি এর আয় 2000 টাকা, তাহলে এই 1 ইউনিট সমান হচ্ছে 2000 টাকা। তাহলে এ বি ও সি এর মোট আয় কত? তাহলে 6 2 8 আর 9, 9 ইন্টু 2000, অর্থাৎ 18,000 টাকা হচ্ছে মোট আয় এ বি সি এর, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21। তাহলে তার উপর লাভের শতাংশ কত?
তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইস, কস্ট প্রাইস যদি 20 টাকা, সেল প্রাইস 1 টাকা, তাহলে লাভ কত? 1 টাকা। কার উপরে? কস্ট প্রাইসের উপরে। তাহলে ইনটু 1/20 ইনটু 100 কাটাকুটি করলে 5, দ্যাট ইজ 5% লাভ। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর।